হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু TWS একাডেমি। জিকের ঝুলির নতুন একটি পর্ব। আজকে 12 নম্বর ক্লাস হবে জিকের ঝুলির থেকে। প্রতিদিন এই ক্লাসটা আমি তোমাদের সকাল 8টাতে নিচ্ছি। তো যারা সকাল 8টাতে যুক্ত হতে চাও, আমাদের লাইভ ক্লাস করতে চাও, সকাল 8টাতে যুক্ত হয়ে যাবে। আর এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের প্রতিদিন ক্লাস করানো হচ্ছে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেল দুটিতে। তো রুটিনটা তোমরা ফলো করে সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে পারো। ওকে, চলো আজকে প্রথম ক্লাসে প্রথম আমরা যে প্রশ্নটাতে আসবো ক্লাসে, সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি। থাম্বনেলের প্রশ্ন এটা। সো এটা সকলে সঠিক উত্তর করো। আর যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সমস্ত আপডেটস কিন্তু তোমাদের সেখানে দেওয়া হয়ে থাকে। প্রথম প্রশ্ন, উত্তর পূর্ব ভারত। উত্তর পূর্ব ভারত মানে অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা অ্যান্ড মণিপুর, এই সমস্ত স্টেটগুলোকে বোঝানো হচ্ছে, তাই না? সো এই উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? লোকটাক হ্রদ। অ্যান্ড এই লোকটাক হ্রদটা কোথায়? লোকটাক হ্রদটা উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। কোথায়? মণিপুরে অবস্থিত। এটা একটু তোমরা মনে রাখবে। চলো আরো কয়েকটা এখানে হ্রদ আছে, এগুলি কোন স্টেটে অবস্থিত একটু এক এক করে বলে দিই। যেমন উলার হ্রদ, এটা হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ভারতের বৃহত্তম মিষ্টি জলের লেক কোনটি? সমগ্র ভারতের বললে উলার হ্রদ। অ্যান্ড উলারটা কোথায়? এটা হচ্ছে জম্মু ও কাশ্মীর, আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে, তাই না? চলো নেক্সট হচ্ছে ছাংবু লেক। এটা কোথায়? ছাংবু হ্রদ হচ্ছে সিকিমে অবস্থিত, সিকিম স্টেটে অবস্থিত ছাংবু লেক। অ্যান্ড তামপারাটা কোথায় বলতো? এটা হচ্ছে ওড়িশাতে অবস্থিত। এটা একটা রামসার সাইট, ওড়িশাতে অবস্থিত তামপারা লেক। তো এই লেকগুলোর যে কোনো একটা থেকে তোমাদের প্রশ্ন দিয়ে বলতে পারে যে কোন স্টেটে অবস্থিত। তো তখন কিন্তু স্টেটগুলো জানা থাকলে উত্তর করতে অনেক সুবিধা হয়, তাই না? সো এই স্টেটগুলো কিন্তু জেনে রাখবে তোমরা। নেক্সট, কে আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব সংকলন করেছিলেন? আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব এটা হচ্ছে শিখ ধর্ম অবলম্বীদের, শিখদের পবিত্র গ্রন্থ। অর্থাৎ শিখ ধর্মের আমরা যদি ধর্মগ্রন্থের কথা বলি, সেটা হচ্ছে এই গুরু গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ, তাই না? সো এটা কে সংকলন করেছিলেন? এখানে দেখো কয়েকজন তোমার গুরু নাম দেওয়া আছে। শিখ ধর্মের 10 জন প্রধান গুরু এসেছিল, যার মধ্যে গুরু নানক প্রথম ছিল আর গুরু গোবিন্দ সিং ছিল দশম, তাই না? সো এখানে প্রথম যে শিখ গুরু, তিনি গুরু নানক, তিনি কিন্তু শিখ ধর্মের প্রচারক বা প্রথম কিন্তু প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি। আর এই গুরু গ্রন্থ সাহেবটা সংকলন করেছিলেন কে? সেটা হচ্ছে গুরু অর্জুন দেব। অর্জুন দেব ছিলেন পঞ্চম শিখ গুরু। অ্যান্ড এনার সম্পর্কে আরো একটা জিনিস তোমরা মনে রাখবে, এই গুরু অর্জুন দেব হচ্ছে প্রথম শহীদ ছিলেন এই শিখ গুরুদের মধ্যে। তো গুরু অর্জুন দেব হচ্ছে যে 10 জন শিখ গুরু এসেছিল, তাদের মধ্যে প্রথম শহীদ। এনাকে কে শহীদ করেছিলেন বা কে এনাকে হত্যা করেছিলেন? সেটা হচ্ছে জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর হত্যা করেছিলেন। আমি কোনো আজে বাজে জিনিস বলছি না, কিন্তু এখানে যেটা পরীক্ষায় আসে, যেগুলো আসতে পারে সেগুলোই কিন্তু বলে দিচ্ছি। এই পয়েন্টগুলো কিন্তু ছোট ছোট হতে পারে, কিন্তু সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে জাহাঙ্গীর তাকে হত্যা করেছিলেন, প্রথম কে শহীদ ছিল এটা থেকেও প্রশ্ন আসতে পারে, পঞ্চম শিখ গুরু কে ছিলেন এটা থেকেও প্রশ্ন আসতে পারে, আসে তো। সো এটা একটু তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কোনটি? হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে আমাদের সৌরজগতে, আমাদের যে পৃথিবী, তার সবচেয়ে হালকা মৌল, তাই না? পর্যায় সারণীতে আমরা যদি দেখি, এটা প্রথম স্থানে আছে। এর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা
কত? এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তো সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর প্রায় 1.008। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ভারতে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? জরুরি অবস্থা কে জারি করতে পারেন? জরুরি অবস্থা জারি করেন কে? জারি করেন রাষ্ট্রপতি, তাই না? তো ভারতে এই যে জাতীয় জরুরি অবস্থার বিধান, এটা কোথায় আছে? এটা আছে 352 নং ধারায়। 352 নম্বর ধারাতে জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে বর্ণিত হয়েছে। এই ধারা অনুসারে কিন্তু রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ভারতে। এবারে মূল বিষয় হচ্ছে এটা কতবার ভারতে জারি করা হয়েছে? 4 বার, 3 বার, 2 বার বা শুধুমাত্র 1 বার? রাইট অ্যান্সার কি হবে? সো এটা হচ্ছে 3 বার কিন্তু জারি করা হয়েছে আমাদের ভারতে। এবারে আমরা একটু সালটা দেখে রাখবো কখন কখন এটাকে জারি করা হয়েছে। একটা হচ্ছে 1962, যখন প্রথম ভারত চীনের যুদ্ধ হয়েছিল তখন এটাকে প্রথম কিন্তু জারি করা হয়েছিল, ভারত চীন যুদ্ধের সময় 1962-তে। তারপরে 1971-এ এসে ভারত পাক যুদ্ধ হয়েছিল যখন, তখন আরেকবার এটাকে লাগু করা হয়। এবং আরেকবার হচ্ছে অভ্যন্তরীণ কারণে 1975 সালে আরেকবার এটাকে লাগু করা হয়েছিল বা জারি করা হয়েছিল। সো 3টে সাল 62, 71, 75-এ এটা কিন্তু জারি হয়। নেক্সট দেখি যেটা হচ্ছে ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি? সুন্দর আরো একটা প্রশ্ন আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি? ভারতে ফুটবল খেলাটা অতটা ফেমাস নয় যতটা ক্রিকেট খেলা ফেমাস, তাই না? তো ফুটবল খেলাটাতে কিন্তু ভারতের ইতিহাস, বা ভারতে আমরা যদি বিশেষ করে বাংলা দেখি, আমাদের পশ্চিমবঙ্গ, সেখানে কিন্তু কলকাতা শহর এটা কিন্তু ফুটবলের সাথে একদমই সেই স্বাধীনতার অনেক আগে থেকেই যুক্ত, ফুটবলের সঙ্গে পরিচিত। অ্যান্ড আমরা কলকাতাকে অ্যাকচুয়ালি ফুটবলের মক্কাও বলে থাকি, তাই না? সো এই কলকাতা শহরেই কিন্তু ভারত তথা এশিয়ার, ভারত নয় শুধু এশিয়া মহাদেশের, এশিয়ার প্রথম ক্লাব স্থাপিত হয়েছিল। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কি মোহনবাগান ক্লাব, যেটা প্রথম কিন্তু এস্টাবলিশ হয়েছিল ভারতে। অ্যান্ড এটা কবে? সালটা মনে রাখবে, এটা হচ্ছে 1889 সালে কিন্তু প্রথম এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, মোহনবাগানের কথা আসলেই কিন্তু ইস্ট বেঙ্গলের নাম আসে, তাই না? মোহনবাগান ইস্ট বেঙ্গল রাইভেলরি একদমই সেই প্রথমের দিক থেকেই চলে আসছে এখানে। সো এই ইস্ট বেঙ্গলটা আবার কবে প্রতিষ্ঠিত হয়েছিল বলতো? যারা এখানে অনেক স্টুডেন্ট আছে, কেউ মোহনবাগানের ফ্যান, কেউ ইস্ট বেঙ্গলের ফ্যান, তাই না? তো কমেন্টে অবশ্যই তোমরা জানিয়ে যাবে যে ইস্ট বেঙ্গলে এই ক্লাবটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা আজকে তোমাদের আমি এখানে কমেন্টে জানানোর জন্য বলবো। পরের প্রশ্ন, ভারতে কে প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেছিলেন? বাজেট ব্যবস্থা কে প্রথম প্রচলন করেন? ভারতে প্রথম বাজেট ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরেই কিন্তু ভারতে চালু হয়েছিল। সেটা কবে চালু হয়েছিল ভারতের প্রথম বাজেট ব্যবস্থা? রাইট অ্যান্সার হবে, এটা প্রথম চালু হয়েছিল লর্ড ক্যানিং এর সময়। লর্ড ক্যানিং তখন যখন ভারতের ভাইসরয় বা ভারতের গভর্নর জেনারেল ছিলেন, তখন এটাকে চালু করা হয়েছিল। অ্যান্ড এই লর্ড ক্যানিং এর সময় এটা চালু তো হয়েছিল, এবং সালটা যদি বলা হয় কবে, তাহলে তখন অ্যান্সার হবে এটা কিন্তু 1860 সালে চালু হয়েছিল, 1807 সালে। এবারে এখানে আরো একটা তথ্য তোমাদের বলে রাখি, ইনি তো এনার সময় 1860-এ বাজেট ব্যবস্থা প্রচলন হয়েছিল, কিন্তু এনার যিনি অর্থমন্ত্রী ছিলেন, অ্যাকচুয়ালি লর্ড ক্যানিং এর সময় যিনি ব্রিটিশ ভারতের অর্থমন্ত্রী ছিলেন, তার নাম ছিল জেমস উইলসন। তো একটা বাজেট ব্যবস্থা প্রচলন করার আগে অর্থমন্ত্রী কি করেন? বাজেট আইনসভাতে উত্থাপন করে থাকেন। যেমন আমাদের স্বাধীন ভারতে লোকসভাতে বাজেট উত্থাপন করা হয়, আমরা জানি। সো তেমনি তৎকালীন সময় জেমস উইলসন ছিলেন অর্থমন্ত্রী ব্রিটিশ ভারতের, বা লর্ড ক্যানিং এর অর্থমন্ত্রী ছিলেন। তিনি তার ঠিক আগের বছর 1859 সালে কিন্তু বাজেটটা উত্থাপন করেছিলেন। তো প্রথম বাজেটকে উত্থাপন করেছিলেন, পরীক্ষায় প্রশ্ন আসলে অ্যান্সার হবে কিন্তু জেমস উইলসন। তিনি কিন্তু প্রথম বাজেট উত্থাপন করেছিলেন আইনসভাতে। এটা আর এই বাজেট ব্যবস্থা প্রচলন, এটার মধ্যে কিন্তু ভাষাগত পার্থক্য আছে এবং প্রশ্নটার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। তো এটা একটু তোমরা ঠিক করে নেবে।
নেক্সট দেখি কোচবিহার জেলাটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? কোচবিহার জেলা আমাদের উত্তর পূর্ব আমাদের যে উত্তরবঙ্গ সেই অঞ্চলে অবস্থিত, তাই না? তো কোচবিহার জেলাটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? কামরূপ, কলিঙ্গ, মগধ এবং অঙ্গ। এগুলো যদি তোমরা দেখো, মগধ এবং অঙ্গ এসব রাজ্যগুলো আমাদের উত্তর ভারতে এটা প্রচলন ছিল, বা উত্তর ভারতে এটা ছিল। বর্তমানে বিহার বা উত্তরপ্রদেশ অঞ্চল যেখানে, সেখানে এগুলি ছিল। কলিঙ্গ এটা ওড়িশা অঞ্চলে ছিল, কলিঙ্গ রাজ্য। কামরূপ রাজ্যটা কোথায় ছিল? কামরূপটা ছিল অসম। এটা হচ্ছে অসম, বর্তমান যে অসম সেটা কিন্তু আগে কামরূপ রাজ্যের অংশ ছিল। অ্যান্ড কোচবিহার এটা কিন্তু অসমের পাশেই, তো এটা কিন্তু কামরূপ রাজ্যের অংশ ছিল। রাইট অ্যান্সার ইজ অপশন এ, কামরূপ রাজ্যের অংশ ছিল। এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে অসমে কোন রাজবংশটা রাজত্ব করতো, বা কামরূপ রাজবংশটা বর্তমান কোন অঞ্চলে রাজত্ব করতো, এরকম ভাবে আসতে পারে পরীক্ষায়, তখন কিন্তু অসম অ্যান্সার হবে এটার ক্ষেত্রে। নেক্সট, পাইরুভিক অ্যাসিড যে প্রক্রিয়ার সবশেষে উৎপন্ন হয় তাহা কেলভিন চক্র, গ্লাইকোলাইসিস, সাইট্রিক অ্যাসিড চক্র এবং কোনোটিই নয়। দেখো, পাইরুভিক অ্যাসিড এটা কোন প্রক্রিয়ার শেষে উৎপন্ন হয়? করে ফেলো উত্তর এটার। কি হবে অ্যান্সার? পাইরুভিক অ্যাসিড এটা তৈরি হয়ে থাকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার পরে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কি? এটা সবাত শ্বসনে হয়, তাই না? এটার মাধ্যমে আমাদের দেহে যে শক্তি এটিপি উৎপন্ন হয়ে থাকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি এবং পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজ, এই সমস্তগুলো কিন্তু উৎপন্ন হয়ে থাকে। আচ্ছা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা এটা একটা, এখান থেকে আরো প্রশ্ন হয় যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোষের কোথায় হয়ে থাকে? এটা সবাত শ্বসনে হয়ে থাকে। অ্যান্ড এটা কোথায় হয়ে থাকে? এটা হচ্ছে সাইটোপ্লাজমে সংঘটিত হয়। সাইটোপ্লাজমে সংঘটিত হয়। আর কখন হয়? সবাত শ্বসনে হয়ে থাকে এটা কিন্তু। আর এটার শেষে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে কি কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়, এটিপি তৈরি হয়ে থাকে এবং পাইরুভিক অ্যাসিড। ওকে, নেক্সট প্রশ্ন দেখি। আইনের অনুশাসন নিচের কোনটি প্রতিষ্ঠিত করে? আইনের অনুশাসন কোনটি প্রতিষ্ঠিত করে? আইনের পূর্ণ প্রাধান্য এন্ড সকলে আইনের দৃষ্টিতে সমান, এ ও বি উভয়ই, কোনোটিই নয়। এরকম প্রশ্ন যখন থাকবে না পরীক্ষায়, এ ও বি উভয়ই বা কোনোটিই নয়, এরকম ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় পেলে তখন কিন্তু বেশিরভাগ অ্যান্সার কি হওয়ার চান্স থাকে? এ ও বি উভয়ই বা এ বি সি ডি এগুলো সবই উভয়ই, এরকম প্রশ্ন থাকলে, বা অল অফ দ্য অ্যাবভ এরকম প্রশ্ন যদি তোমরা অপশন পাও প্রশ্নে, তাহলে কিন্তু সেটার চান্স থাকবে 99%, শুধু 90 নয় 99% চান্স থাকবে এটার উত্তর হওয়ার। তো এখানে দেখো, এখানে দুটো আছে, কোনোটি নয় বা এ বি উভয়ই এরকম আছে, তো এখানে প্রশ্নটার একটু চান্স কমে যায়। এই ক্ষেত্রেই অনেকে ভুল করে, অনেকে এটা কোনোটিই নয় করে দেয়, অনেকে এ বি উভয়ই করে দেয়। তো এখানে অ্যান্সারটা কি হবে? উপরের দুটোই কিন্তু সঠিক। আইনের অনুশাসন নিচের কোনটি প্রতিষ্ঠিত করে? সেটা হচ্ছে আইনের পূর্ণ প্রাধান্য এবং সকলে আইনের দৃষ্টিতে সমান, দুটোই। ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা কোনটি? হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, কচ্ছ, পাটনা। তার আগে আমরা একটা জিনিস দেখব, আমাদের দেশের সর্বোচ্চ জনবহুল জেলা কোনটি? সর্বোচ্চ জনবহুল জেলা কোনটি ভারতের মধ্যে? তখন অ্যান্সার কি হবে বলতো? এখানে দ্বিতীয় সর্বোচ্চ বলা হয়েছে অপশানে, আর যদি বলা হয় ভারতের মধ্যে সর্বোচ্চ জনবহুল জেলা, সেটা হচ্ছে মহারাষ্ট্রের থানে ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে জনবহুল। দ্বিতীয় সর্বাধিক বললে কি হবে? সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। কোথায় এটা? উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গে। তাহলে এটা পশ্চিমবঙ্গেরও সবচেয়ে বেশি জনবহুল হবে কি ভাষাগতভাবে? তাই তো, ভারতের দ্বিতীয় সর্বাধিক হলে এখানে পশ্চিমবঙ্গের সর্বাধিক হবে উত্তর চব্বিশ পরগনা, কিন্তু সবচেয়ে জনবহুল ডিস্ট্রিক্ট ভারতের দ্বিতীয় স্থানে আছে। আচ্ছা, সর্বনিম্ন কোথায় এটা একটু বলতে পারবে? সর্বনিম্ন কোথায়? সর্বনিম্ন জনবহুল জেলা
কোনটি সেটি? সর্বনিম্ন জনবহুল জেলা হচ্ছে পুদুচেরির মাহে ডিস্ট্রিক্ট হচ্ছে সবচেয়ে নিম্ন জনবহুল জেলা। ওকে, নেক্সট প্রশ্ন দেখি। আজকের এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। আচ্ছা সরি, এখানে এই প্রশ্নটা একটু গন্ডগোল হয়ে গেল। সর্বনিম্ন জনবহুল জেলা এটা হবে না, এটা সবচেয়ে আয়তনে ছোট, তাই বলছিলাম আমি এখানে। এটা ঠিক করে নিও, এটা আয়তনে সব থেকে ছোট। হ্যাঁ, আয়তনে ছোট, সর্বনিম্ন নয়। হ্যাঁ, মহারাষ্ট্র থানে হচ্ছে সর্বোচ্চ জনবহুল। নেক্সট প্রশ্নটা দেখি। নিচের কোথায় দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত? দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায়? দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে তোমার আমাদের ভারতের জম্মু ও কাশ্মীর এ অবস্থিত। অ্যান্ড এটা কোন নদীতে বলো তো? কোন নদীতে? সিন্ধুর উপনদী চেনাব নদীতে এটা অবস্থিত। ওকে, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষরা লিখেছিলেন? মিতাক্ষরা গ্রন্থটির লেখক কে? মিতাক্ষরা গ্রন্থটি কে লিখেছিলেন? বিখ্যাত একটা গ্রন্থ, ঐতিহাসিক একটা গ্রন্থ। এটা লেখক হচ্ছেন বিজ্ঞানেশ্বর। ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হলেন কে সম্প্রতি? আচ্ছা, ভারতীয় নৌবাহিনীর সম্প্রতি কাকে প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে? আচ্ছা, ভারতীয় নৌবাহিনীর কিন্তু প্রধান চেঞ্জ হয়েছে। ওকে, আগে কে ছিলেন? আগে ছিলেন কে এটার পদে? এই পদে আগে ছিলেন আর হরিকুমার, তাই না? আর হরিকুমার হচ্ছেন আমাদের ভারতের ফর্মার চিফ অফ দ্য নেভাল স্টাফ। আর বর্তমানে কে সম্প্রতি নিযুক্ত হয়েছেন? তিনি হচ্ছেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। ইনি সম্প্রতি নৌবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। ওকে, আচ্ছা, এখানে আরো কয়েকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, যেমন চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ পদে কে আছেন? চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ। আরেকটা জিনিস, চিফ অফ দ্য আর্মি স্টাফ। আর্মি স্টাফ পদে কে আছেন? তারপর চিফ অফ দ্য এয়ার স্টাফ, মানে বায়ুসেনার প্রধান। আমি এখানে বাংলায় লিখছি, বায়ুসেনার প্রধান বা চিফ অফ দ্য এয়ার স্টাফ। সো এই পদগুলোতে কে কে আছেন একটু জেনে রাখো। চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ হচ্ছে জেনারেল অনিল চৌহান। মুখে বলছি, বুঝতে না পারলে হাতের লেখা মুখে শুনে রাখো। ডিফেন্স স্টাফ, চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ অনিল চৌহান। চিফ অফ দ্য আর্মি স্টাফ পদে কে আছে? সেটা হচ্ছে মনোজ পান্ডে, জেনারেল মনোজ পান্ডে। আর যারা বলছো চিফ অফ দ্য এয়ার স্টাফ কে? ভি আর চৌধুরী, তাই না? ভি আর চৌধুরী এই পদে আছে। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গণপরিষদ আমাদের ভারতীয় সংবিধান রচনার জন্য এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল, তাই না? ভারতের সংবিধান বা ভারতের একটা পূর্ণ কাঠামো তৈরি করার জন্য এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। অ্যান্ড এই গণপরিষদের প্রথম অধিবেশনটা কবে এস্টাবলিশ বা কবে এটাকে প্রথম আয়োজিত করা হয়েছিল? রাইট অ্যান্সার ইজ অপশন, আচ্ছা, কবে করা হয়েছিল সেটা আগে বলে রাখি। 1946-এ করা হয়েছিল, তাই না? 1946-এর 9ই ডিসেম্বর। কোথায় হয়েছিল? 9ই ডিসেম্বর 1946-এর 9ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশনটা বসেছিল কোথায়? দিল্লির কনস্টিটিউশন হলে, দিল্লির সংবিধান হলে কিন্তু এটা আয়োজিত হয়েছিল। ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন কত সালে
স্থাপিত হয়েছিল? ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন এস্টাবলিশ হয়েছিল কবে? করোডের স্টুডেন্ট, এটার উত্তর কি হবে? ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশনটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1968 সালে, 1968 এটা প্রতিষ্ঠিত হয়। চলো ডিয়ার স্টুডেন্ট, আমাদের ব্যাচ সম্পর্কে একটু পরিচিতি দিয়ে দিই। আমাদের TWS একাডেমি অ্যাপে সেখানে বিভিন্ন ব্যাচে ভর্তি চলছে। তোমরা যদি আমাদের TWS একাডেমি থেকে চাকরির সেরা প্রস্তুতি নিতে চাও তাহলে আজই TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে তোমরা এই সমস্ত ব্যাচগুলি পেয়ে যাবে, অনগোয়িং ব্যাচ, এছাড়া প্র্যাকটিস ব্যাচ আছে সেখানে, এবং সেখানে তোমরা মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে। তার জন্য তোমাদেরকে প্রথমে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে ডাউনলোড করবে। আর তুমি যদি চাকরির সেরা প্রস্তুতি নিতে চাও আজ থেকেই পড়াশুনো কিন্তু শুরু করে দাও। চাকরির পরীক্ষা এমনই একটা জিনিস, এতে কিন্তু সময় কিন্তু নষ্ট করলে হবে না। এখানে তোমার দ্রুত সহকারে সময় কিন্তু একটা দিন করে পার হয়ে যাচ্ছে, সময় যত যাচ্ছে তত পার হয়ে যাচ্ছে। সো সময় নষ্ট না করে প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা কাজে লাগাও এবং আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও। সেখান থেকে সেরা চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। চ্যাপ্টার ওয়াইজ এবং প্র্যাকটিস সমস্ত ব্যাচ সেখানে আছে অ্যাভেলেবেল। চলো নেক্সট প্রশ্ন। চিংড়ি, চিংড়ি খেতে অনেকে পছন্দ করে চিংড়ি মাছ, তাই না? এটাকে মাছ বলবো না আমরা, এটা হচ্ছে পোকা। ছোটবেলায় আমরা পড়েছি চিংড়িকে বলা হয় জলের পোকা। তো পোকা, আমরা এই কথাটা এখানে ধরে রাখি। এবারে চিংড়ি কোন পর্বের অন্তর্গত? পর্ব, গোত্র, তারপরে তার নাম, তার শ্রেণী, এরকম ভাবে বিভক্ত করা হয়ে থাকে কোনো একটা প্রাণী বা কোনো একটা উদ্ভিদ গোষ্ঠীকে চিহ্নিতকরণ করার জন্য, যেটাকে আমরা বলে থাকি কি, যেটাকে আমরা শ্রেণী বিন্যাস বা ট্যাক্সোনমি বলে থাকি, তাই না? ক্যারোলাস লিনিয়াস কর্তৃক এটা প্রতিষ্ঠিত হয়েছিল, ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি, এই প্রক্রিয়ায় আমরা একটা জিনিস পাচ্ছি হচ্ছে পর্ব, তাই না? একটা পর্ব পাচ্ছি। পর্ব বিভিন্ন হয়ে থাকে, মোলাস্কা, পরিফেরা, কর্ডাটা, আর্থ্রোপোডা, এই সমস্ত হচ্ছে কিছু বিখ্যাত পর্ব। এখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন মোলাস্কা পর্বের ভিতরে কি আসে? মোলাস্কা পর্বের ভিতরে যাদের উপরে শক্ত খাল থাকে, যেমন শামুক, ঝিনুক, শামুক, ঝিনুক, এরা হচ্ছে মোলাস্কা, তাই তো? এছাড়া পরিফেরা পর্বের ভিতরে কারা আসে? পরিফেরা পর্বের ভিতরে জলজ প্রাণীর মধ্যে স্পঞ্জ আসে। স্পঞ্জ হচ্ছে একটা পরিফেরা পর্বের কিন্তু প্রাণীর মধ্যে আসে। আর কর্ডাটার মধ্যে মানুষরা এসে থাকে বা মেরুদণ্ডী প্রাণীরা আসে, ঠিক আছে? মেরুদণ্ডী প্রাণীরা কোন পর্বের ভিতরে আসে? কর্ডাটা পর্বের ভিতরে আসে। আর্থ্রোপোডার ভিতরে কিন্তু চিংড়ি আসে। কেন আসে চিংড়ি? চিংড়িকে প্রথমেই বললাম পোকা, চিংড়িকে আমরা বলে থাকি জলের পোকা, তাই না? সো পোকামাকড়, মাকড়সা বা পোকামাকড়, কাঁকড়া, এই সমস্ত যে সমস্ত যে প্রাণীগুলি সেগুলো কিন্তু কিসের মধ্যে আসে? এগুলো এসে আর্থ্রোপোডা বা এটাকে আমরা বাংলায় বলে থাকি সন্ধিপদী, সন্ধিপদী প্রাণী এগুলি। তো চিংড়িকে আমরা সন্ধিপদী প্রাণী বলি। 17 নম্বর প্রশ্নটা এখানে একটু গন্ডগোল হয়ে গেল, টাইপিং এলোমেলো হয়ে গেল। যাই হোক, আত্মসম্মান আন্দোলনের সূচনা হয়েছিল কোথায়? সেলফ রেসপেক্ট মুভমেন্ট বা আত্মসম্মান মুভমেন্ট, এটা কোথায় শুরু হয়েছিল? রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ অ্যান্ড আরো অন্যান্য স্টেটের নাম দেওয়া আছে। দেখো পশ্চিমবঙ্গের নাম দেওয়া আছে। কি হবে অ্যান্সার এটার, বলো? আত্মসম্মান মুভমেন্ট এটা শুরু হয়েছিল কোথায়? এটা শুরু হয়েছিল তামিলনাড়ুতে, আত্মসম্মান আন্দোলন। আচ্ছা, আত্মসম্মান আন্দোলনটার সূচনা কবে হয়েছিল একটু জেনে রাখো। এটার সূচনা কবে হয়েছিল? এটা সূচনা হয়েছিল 1925 সালে কিন্তু আত্মসম্মান মুভমেন্ট তামিলনাড়ুতে শুরু হয়। এবং এটা শুরু কে করেছিলেন? তিনি হচ্ছেন ইভি রঙ্গস্বামী রঙ্গস্বামী নামে তিনি পরিচিত, নায়িকার বলা হয় ইভি রামাস্বামী, সরি রঙ্গস্বামী বলছিলাম, রামাস্বামী, তাই না? হবে একটু স্লিপ অফ টাং মাঝে মধ্যে হয়ে যায়। রামাস্বামী, ইনি হচ্ছেন কি ইভি রামাস্বামী, তিনি কিন্তু এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ভারতে তো সরি বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? বিশ্বের বলা হচ্ছে ওয়ার্ল্ডে সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন কে এনেছিলেন? MS স্বামীনাথন আমরা জানি ভারতে জনক, ভারতে সবুজ বিপ্লবের জনক, তাই না?
ভারতের সবুজ বিপ্লবের জনককে, সেটা হচ্ছে MS স্বামীনাথন। আর বিশ্বের সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বোরলাগ, ইনি হচ্ছেন বিশ্বের সবুজ বিপ্লবের জনক নামে পরিচিত। ভারতের উচ্চতম দরওয়াজা কোনটি? যারা ওয়ে অফ সলিউশনে ক্লাস দেখেছে তারা এটা করতে পারবে, আমি সেখানে করে দিয়েছিলাম। আচ্ছা, যারা ক্লাসটি দেখছো এতক্ষণ পর্যন্ত, সকলে একটা করে লাইক করে দেবে ক্লাসটিতে, সকলে একটা করে দ্রুত লাইক করে দাও ক্লাসটিতে। ভারতের উচ্চতম দরওয়াজা কোনটি? সেটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। কোথায় আছে বুলন্দ দরওয়াজা? এটা হচ্ছে ফতেহপুর সিক্রিতে অবস্থিত, ফতেহপুর সিক্রিতে। অ্যান্ড বুলন্দ দরওয়াজাটা কে নির্মাণ করেছিলেন বলতো? ফতেহপুর সিক্রি এটা ইউপির মধ্যে, হ্যাঁ, এটা ফতেহপুর সিক্রি যে শহর, এটা আকবর প্রতিষ্ঠা করেছিলেন। এবং ফতেহপুর সিক্রিতে এই বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন কে? আকবর তৈরি করেছিলেন, আকবর প্রতিষ্ঠা নয়, স্থাপন করেছিলেন কথাটা হবে। যাই হোক, অরবিন্দ ঘোষের নাম জড়িয়ে আছে কিসের সঙ্গে? অরবিন্দ ঘোষ ইনি একজন বাঙালি বিপ্লবী ছিলেন এবং তিনি জাতীয় কংগ্রেসের সঙ্গেও যুক্ত ছিলেন। আমরা জানি জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতা বলা হয় তাকে। সো এই অরবিন্দ ঘোষের নাম কিসের সঙ্গে জড়িয়েছিল? দেখো, অরবিন্দ ঘোষের নাম জড়িয়েছিল আলিপুর বোমা মামলার সঙ্গে। আলিপুর বোমা মামলাটা 1908 সালে শুরু হয়েছিল। 1908 সালে এটা শুরু হয়েছিল, আলিপুর বোমা মামলা। এখানে তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ সহ প্রায় 40 জনের নাম কিন্তু জড়িত ছিল, যার মধ্যে অরবিন্দ ঘোষ কিন্তু জড়িত ছিল। পরবর্তীতে অরবিন্দ ঘোষ এই মামলা থেকে কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়েছিল, তিনি কিন্তু এই মামলাতে পরবর্তীতে জামিন পেয়েছিলেন। যাই হোক, পরের প্রশ্নটা আমরা আসবো, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য কত? ব্রহ্মপুত্র নদ এটা ভারত তিব্বতে, এটা বাংলাদেশে প্রবাহিত হয়েছে, তাই না? ভারত তিব্বত বাংলাদেশের উপর দিয়ে এটা প্রবাহিত হয়েছে। এবং এই যে পথ চিমায়ংদং হিমাবহ থেকে একদমই পথ আমাদের বঙ্গোপসাগর পর্যন্ত টোটালি কত কিমি পথ অতিক্রম করেছে? সঠিক উত্তর হবে কত কিমি? ব্রহ্মপুত্র নদ 2900 কিমি পথ কিন্তু অতিক্রম করেছে। নেক্সট প্রশ্নে আসি। পরের প্রশ্নটার উত্তর সকলে করো, যেটা হচ্ছে কোন ব্যাংক সম্প্রতি প্রবীণ নাগরিকদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছে? প্রবীণ নাগরিকদের জন্য তারা ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছে। কোন ব্যাংকটি? বন্ধন ব্যাংক, HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, IDBI ব্যাংক। এটা একটা আমাদের প্রিভিয়াস ইয়ারের এটা একটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্সের এরকম প্রশ্ন আমরা পরীক্ষায় আসতে দেখি। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেওয়া হয় তোমাদের। যাই হোক, ইন্সপায়ার প্রোগ্রাম কারা চালু করেছেন? বন্ধন ব্যাংক চালু করেছেন। আচ্ছা, বন্ধন ব্যাংক সম্পর্কে একটা ছোট্ট তথ্য জেনে রাখো, এটা সদর দপ্তর আমাদের কলকাতাতে। সদর দপ্তর কোথায়? এটা কলকাতাতে সদর দপ্তর। ওকে, নেক্সট প্রশ্ন। গৌর ভূমিরূপটি গঠিত হয় কিসের কারণে? সুন্দর একটা প্রশ্ন। অনেকবার যারা প্রাচীন স্টুডেন্ট বা অনেকদিন থেকে ক্লাস দেখছে, পুরনো স্টুডেন্ট, তারা এটার উত্তর সহজেই করতে পারবে। গৌর ভূমিরূপ কেমন দেখতে হয়? এই ভূমিরূপটি এরকম ব্যাঙের ছাতার ন্যায় দেখতে হয়, তাই না? এই ভূমিরূপটি এরকম ব্যাঙের ছাতার ন্যায় দেখতে হয়ে থাকে। সো এই ভূমিরূপটা কেন ব্যাঙের ছাতার ন্যায় দেখতে হয়? যখন বায়ুর গতিপথে যখন কোনো পাহাড় বা উচ্চ এরকম ভূমি এসে যায়, তখন কিন্তু সেই ভূমিটার যদি দুই রকম শিলা থাকে, উপরের দিকে শক্ত শিলা, নিচের দিকে কোমল শিলা থাকে, তখন শক্ত শিলার থেকে কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং এটা একটা কিন্তু এরকম ব্যাঙের ছাতার মতো শেপ ধারণ করে থাকে বা একটা ছাতার মতো শেপ নেয়। এটাকে আমরা গৌর বলে থাকি। তো গৌর ভূমিরূপটি বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত হয়ে থাকে। প্রথম ক্রিকেটার হিসাবে IPL এর ইতিহাসে 200 উইকেট নিয়েছেন কে? সুন্দর একটা প্রশ্ন, করে ফেলো এটার উত্তর। প্রথম ক্রিকেটার হিসাবে IPL এ কে 200 উইকেট নিয়েছেন এবং তিনি হচ্ছেন IPL এর সবচেয়ে বেশি উইকেট টেকার, সর্বাধিক উইকেট তিনি নিয়েছেন IPL এর ইতিহাসে, যিনি হচ্ছেন যুজবেন্দ্র চাহাল এবং এখনো কন্টিনিউয়াসলি তিনি উইকেট নিয়ে চলেছেন, তাই না? সো এটা কতটা উইকেট তার আছে বর্তমানে? 200+ উইকেট আমরা বলতে পারি এবং সঠিক নাম্বারটা এখানে জানা মানে বোকামো, কারণ তিনি পরের দিনে আবার একটা উইকেট নিতে পারেন। এখন IPL তো চলছে, সিজন চলছে। সো যাই হোক, পরের প্রশ্নটা। 0 কেলভিনতে বিশুদ্ধ সিলিকন কিরূপ হয়? 0 কেলভিন মানে -273 ডিগ্রি
সেলসিয়াস উষ্ণতা, তাই না? এই উষ্ণতাটাকে আমরা বলে থাকি 0 কেলভিন। অ্যান্ড 0 কেলভিনে সিলিকনটাকে কি, সিলিকনটা হচ্ছে একটা অর্ধপরিবাহী, তাই না? সিলিকন, জার্মেনিয়াম এসব হচ্ছে একটা অর্ধপরিবাহী। সো 0 ডিগ্রি কেলভিনে অর্ধপরিবাহী অন্তরকের মতো কাজ করবে, মানে কুপরিবাহীর মতো কাজ করবে। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো ডিয়ার স্টুডেন্ট। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলে একটু কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো। প্রতিদিন যারা কমেন্ট করো তাদের সকলকে ধন্যবাদ প্রতিদিন কমেন্ট করার জন্য। আমাদের দা ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবে। TWS একাডেমি অ্যাপেও তোমরা কিন্তু ভর্তি হতে পারো। এই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকো। সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আসবো, পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে আসবো, যেগুলো কিন্তু সবই তোমাদের কাজে আসবে। তোমাদের পরীক্ষায় কিন্তু আসার মতো কিছু প্রশ্ন দিয়ে কিন্তু সাজাচ্ছি আমি সেশনগুলি। তো কোনোদিন যেন ক্লাসটা মিস করো না, প্রতিদিন এটা দেখতে থাকো। ওকে, সো শেষ করলাম আজকের ক্লাসটি। ভালো থাকবে সকলে। আর সোশ্যাল মিডিয়াতে আমাদের ফলো করতে ভুললে ফলো করে নেবে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমাদের সকলকে। ভালো থাকবে, হ্যাঁ, টাটা।